সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার এমডি সাদিকুল আলম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা আজ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো অনেক বিষয়বস্তু আছে যেটা আমাদের এখন প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে, বা আমরা সবসময় আতঙ্কিত থাকি, যেটা হচ্ছে ভূমিকম্প নিয়ে। তো ভূমিকম্পর এই যে সময়টা, আমরা তো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কখনোই আগে থেকে খুব একটা অবগত হতে পারি না। যদি আবহাওয়ার বিষয় হয় সেটা একটা বিষয়, কিন্তু এই আতঙ্কটা আমাদের মধ্যে বিরাজ করছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে যেমন গ্রাম অঞ্চল থেকে শহরের অঞ্চলগুলোতে আরও বেশি চিন্তিত থাকে সবাই যে কি অবস্থা বা বিল্ডিংগুলোর কি অবস্থা। তো এই ঝুঁকির মধ্যে যে আছে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের প্রস্তুতি এখন কেমন হওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ ভৌগোলিকগত কারণেই বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে আমরা কিন্তু জানি যে শুধু আমাদের দেশ নয়, আমাদেরকে কিন্তু আমেরিকার যে ভূতত্ত্ব বিভাগ রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আমাদের নিজস্ব যে টেকনোলজি আমরাও কিন্তু দেখেছি। এখন কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এবং সাধারণ জনগণ বা প্রাইভেট যে সেক্টরটা আছে, এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে আমাদেরকে। দেখুন, আপনি যেরকম বললেন যে আমরা আবহাওয়াকে প্রেডিক্ট করতে পারি, ভূমিকম্প তো প্রেডিক্ট করা যায় না। যেহেতু ভূমিকম্প প্রেডিক্ট করা যাবে না, তাহলে ভূমিকম্প হলে কি করতে হবে, এই যেই অ্যাওয়ারনেস যে জ্ঞানটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন। এবং আমি মনে করি সরকার এবং আপনারা যারা মিডিয়া আছেন, সবাইকে একসাথে মিলে মানুষের কল্যাণে, মানুষের জন্য, সবাই তো সরকার বলেন আর প্রাইভেটাইজেশন বলেন, আপনাদের মতো মিডিয়া যারা আছেন, আমরা যারা প্রফেশনালি কাজ করি, আমরা সবাই কিন্তু মানুষের জন্য কাজ করি। সেই মানুষগুলোকে কিভাবে সুরক্ষা দেয়া যায়। ভূমিকম্প প্রাকৃতিক ব্যাপার, কখন হবে জানি না, কিন্তু যখন হবে, যদি হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে, বা আপনার ভূমিকম্প যে চলাকালীন সময়টা কি করণীয় রয়েছে, মানুষকে আসলে যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গা থেকে তার কি করতে হবে, আর যদি ক্ষয়ক্ষতি হয় তার জন্য কি প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্প আমরা আশা করি না, কিন্তু পৃথিবীতে তো হচ্ছে, এটা তো অ্যাভয়েড করতে পারবেন না। জাপানের মতো দেশে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে, তারা ফার্স্ট ওয়ার্ল্ড, তাদের কিন্তু প্রস্তুতি থাকে। ইউরোপের যেসব দেশে যদিও কম হয়, তাদের কিন্তু প্রস্তুতি আছে। আমেরিকায় অনেক বেশি হয়, প্রস্তুতি আছে। তা আমাদের দেশে আপনি দেখুন, নগরায়নের যে প্ল্যান, সেই প্ল্যান থেকে শুরু করে আমাদের অবস্থানগত কারণে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার মধ্যে আছি। আপনি টেকটনিক প্লেট বলেন আর যাই বলেন, যে পৃথিবীটা যেভাবে দাঁড়িয়ে আছে, সৃষ্টিকর্তা যেভাবে বানিয়েছে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। কিন্তু এর আপনার ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায়, মানুষের জানমালের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, মূলত যে জিনিসটা হচ্ছে যে ভূমিকম্পের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, মানুষকে বোঝানো, এবং সবচেয়ে বড় যে কথাটা, এটা হচ্ছে যে যারা ডেভেলপার আছে, যারা নির্মাণ বানায়, যারা মানে আপনার উঁচু ইমারতগুলো বানাচ্ছে, সেগুলো আসলে কতটুকু, আপনি দেখেন যে স্মল ভূমিকম্প যদি হয়, তাতে কিন্তু পুরো ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহরগুলো আপনার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়। তার মূল কারণটা হচ্ছে যে দেয়ালে, যখন আপনি যে বাসাটায় থাকেন বা আপনার পাশের বাসাটায় যদি আপনি দেয়ালে একটা বড় ক্র্যাক দেখেন বা ভাঙন দেখেন, আপনার কিন্তু ওই রাতে ঘুম আসবে না, যতক্ষণ পর্যন্ত না এটা আপনি ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাবেন। তো এখন নগরায়নটা এতই অপরিকল্পিত, এটাকে আমি মনে করি যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই জিনিসটাতে নজর দিতে হবে। আপনার আমাদের পুরান ঢাকার অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা দেখছি যে আমাদের মানে ভূমিকম্প তো অনেক বড় ব্যাপার, আগুন লাগলেই কিন্তু আমাদের মানে যে নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস যেতে পারে না। তো নগরায়নে আধুনিকতা নিয়ে আসা, নগরায়নে আপনার নাগরিক সুবিধাগুলোর পাশাপাশি নিরাপত্তাটা, মানুষের জীবনের ঝুঁকির জন্য বা মানুষের জীবনে যাতে সুরক্ষিত থাকে, আমি মনে করি যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে মনোযোগী হতে হবে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইবো আমরা, সেটা হচ্ছে যে মানুষ বলে যে ভূমিকম্পে মানুষ মরে না, মানুষ মরে ভূমি ধসে। তো এই যে বিষয়টা বা ভবন ধসে, তো এই একজন প্রকৌশলী হিসেবে, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কি ব্যাখ্যা রয়েছে এই মতামতের? আপু দেখুন, আপনি একটা আমাদের দেশে যে প্র্যাকটিক্যালটা, আমি কিন্তু আপনাকে ইনসাইড স্টোরি বলতে চাই যে কেন হচ্ছে। ধরুন আপনার একটা ইমারত আপনি বানাবেন টপ ডেভেলপার দিয়ে, তখন কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি যখন মিডিয়াম বা বিলো এভারেজে চলে যাবেন, বাংলাদেশে ২৫০০-এর উপরে ডেভেলপার কোম্পানি, বা এটা তো
এখন আরো বেড়েছে। এটা এটা একটা ভয়ঙ্কর পরিসংখ্যান। কিন্তু আরেকটা পরিসংখ্যান হচ্ছে আপনার বাড়ি আপনি নিজেও বানাতে পারছেন। কিভাবে বানাচ্ছেন? আপনি সাবকন্ট্রাক্টর দিয়ে বা যেভাবে হোক আপনি অ্যারেঞ্জ করছেন। তো এখন কথা হচ্ছে যে সরকার বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাজুক আছে, বাংলাদেশ সরকার আছে, বা আমার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আছে, বুয়েট আছে, যারা যারা এই দিকগুলোকে নির্ধারণ করবে, যারা বলে দেবে যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে বা নির্মাণের বাংলাদেশটা কিভাবে নির্মাণ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা টপ আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করালেন, আপনার আপনার স্ট্রাকচারাল ডিজাইনটাও বুয়েটের খুব নাম করা বা বিদেশ থেকেও নিয়ে আসেন, কিন্তু আপনার নির্মাণ শ্রমিক যদি না জানে যে এই আপনার ডিজাইনটাকে কিভাবে আপনার নির্মাণ করতে হবে। আপনি ধরুন, আমি একটা যদি এক্সাম্পল দিতে চাই, একটা কংক্রিট আপনি স্ল্যাব বানাবেন বা আপনার ছাদ। এখন আপনার নির্মাণ কর্মী, আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী আপনি রড যেটাকে রিবার বা রড যেটাকে আমরা বলি, এটাও ঠিক আছে, সিমেন্টের পরিমাণও ঠিক আছে, পানিও ঠিক আছে, কিন্তু যে এটা বানাবে তার তো জ্ঞান নেই, সে জানে না এটাকে কিভাবে কম্প্যাক্ট করতে হবে। তো এখানে আমরা দেখেছি যে এটা জ্ঞানের যে বা আপনার একটা বিরাট স্বল্পতা রয়েছে। অনেক ইঞ্জিনিয়ার আছেন, আমরা কিন্তু চেক করি, রাজুক চেক করে, কোম্পানিগুলো চেক করে, কিন্তু এখানে আমি মনে করি যে অনেক সুযোগ রয়েছে কাজ করার, অনেক আপনার অ্যাওয়ারনেস করার, এবং নির্মাণ শ্রমিকদেরকে ভালো নির্মাণ কিভাবে করতে হয়। আপনি এজ এ প্রজেক্ট ওনার বা আপনি ডেভেলপার হতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল হতে পারেন, আপনার কিন্তু পয়সা কিন্তু 1 টাকাও কম যায় নাই। আপনি সেম রড দিয়েছেন, সেম সিমেন্ট দিয়েছেন, পানিও দিয়েছেন, কিন্তু আপনার যে নির্মাণ কর্মী সে জানে না এই কম্বিনেশনটা কিভাবে ওয়ার্ক করে। আপনি বাংলাদেশের রোডগুলো, আমি যদি একটা এক্সাম্পল দিই, রোডগুলোতে আপনি দেখবেন কিছুদিন পর পর ভেঙে যায়। তার মেইন কারণ কি? এখানে আমি মনে করি অনেক কাজ করার আছে। আমি তো একজন আমি মনে করি যে আমি একজন শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিংয়ের একজন শিক্ষার্থী, যদিও অনেক বছর কাজ করি। আপনি দেখুন, একটা রোড যখন আমরা নর্মালি এটাকে বলি যে কার্পেটিং করা, আমরা যে পিচ ঢালা রোডটাকে, আপনি যদি খেয়াল করেন, আমরা ইঞ্জিনিয়ার বলে আমি জানি যে সব কিছু কিন্তু কন্ট্রোল, কিন্তু আমরা যেটাকে বিটুমিন বলি বা পিচ বলি, এটাকে যারা হিট আপ করে, এর টেম্পারেচার কন্ট্রোলটা হচ্ছে এভরিথিং। এখন আপনার বিটুমিন পুড়ে গেল কি আন্ডার টেম্পারেচারে রয়ে গেল, এইটাকে আপনি দেখবেন যে একটা লোক মুখের মধ্যে একটা কাপড় দিয়ে, কারণ ইটস টু মাচ হিট, কাজটা করতেছে। আপনি দেখেন ওই যেই জায়গাটাতে কন্ট্রোল দরকার, সেই জায়গাটাতেই কিন্তু সবচাইতে অদক্ষ লোক মোস্ট অফ দেম মানুষ ইউজ করে। তার মানে কি? আপনার সব কিছুই দিচ্ছেন, আপনি এভরিথিং দিচ্ছেন, কিন্তু যে জিনিসটাকে বাইন্ডিং করবে, যে ভিটামিন বা আমরা যেটা পিচ বলি, এটা টেম্পারেচার যদি আপনি কন্ট্রোল, আপনি তো একটা কেক বেক করবেন, আপনি আন্ডার কুক কেক খেতে পারবেন না। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনি দেখবেন যে ভিটামিনটা হয় পুড়ে যায়, নয় আন্ডার টেম্পারেচারে থাকে, যার কারণে আপনি দেখবেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন এলজিডি বলে যারা রাস্তা বানায়, তাদের দেখবেন যে আপনার 1 বছর পরে নষ্ট হয়ে যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা মানুষ একটা আপনার সুযোগ পায় যে দলীয় লোক করেছে বা খারাপ কন্ট্রাক্টর করেছে। আসলে প্রবলেমটা কিন্তু তা না, কন্ট্রাক্টরের ভিটামিন তো দিতে হয়েছে, সে তো আর পেইন দিয়ে এটা করতে পারেনি। কিন্তু যার কারণে মেইন যে সমস্যাটা, এই সমস্যাটা আমি জানি না কেন আমাদের অনেক বিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন, তারা কেন এটাকে ফোকাস করেন না। আপনার একটা রাস্তা যদি বানানো হয়, এটা 10 বছর মিনিমাম টেকার কথা, এটা 1 বছরে কিভাবে নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় আপনি বলেছেন যে আসলে যারা তৈরি করছে এটা তাদের ডেভেলপারের উপরেও নির্ভর করছে, কিন্তু অনেক সময় হয় যে যিনি বাড়ির মালিক তিনি হয়তো বা ভিট দিয়েছেন 6 তালা পর্যন্ত, বাট সে 10 তালার বিল্ডিং তিনি তুলছেন। তো এই ক্ষেত্রে যদি সে যে কোনো, যেমন অদক্ষর কথা বললেন আপনি, যারা আসলে খুব একটা জানেন না তাদেরকে দিয়ে আমি কাজ করাচ্ছি, তো এই ক্ষেত্রে যে একটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা আসলে কার? দায়বদ্ধতার জায়গাটা কি আমরা তৈরি করতে পেরেছি কিনা? দেখুন, দায়বদ্ধতাটা তো প্রত্যেকের। এখন রাজুক যদি বলে, আপনার দেখবেন যে বিভিন্নভাবে আপনার প্রচারণাটা আসে। রাজুক যদি বলে যে আপনি, ঢাকার কথা বলছি, বিভিন্ন পৌরসভা যদি বলে, ইউনিয়ন পরিষদ যদি বলে যে আপনি 6 তালা করতে পারবেন, আপনি এত স্কোয়ার ফিট করতে পারবেন, এখন এটাকে কেউ একজন আসতে হবে, সরকারে বলেন বা রাজুকে বলেন, গার্ডস থাকতে হবে, সে বলতে হবে না, দ্যাটস ইট, তুমি এইটুকু পাও, এইটুকুই করবা। এখন পুরো সিস্টেমটাকে আপনি দেখবেন যে ঢাকায় একটা উৎসব চলে, ডেভিয়েশন মানে হচ্ছে কি, আপনি 1500 স্কোয়ার ফিট পান, আপনি 1600 স্কোয়ার ফিট করা ইজ ওকে,
সো এই ওকেটাই তো আপনার প্রবলেম। এখন এটাকে আপনি এখানে বসে বলতে পারবো সরকার রাজুক, কিন্তু আসলে করিয়েছে কে? এটা তো আমার প্রজেক্ট, আপনার প্রজেক্ট। আসলে আমাদেরকে শুধরাতে হবে বাংলাদেশের 20 কোটি মানুষকে। মনে করতে হবে যে পয়সাই না। আমি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আপনি বাড়ি বানালেন, আমি একটা সুন্দর করে সারা জীবনের ইনকাম দিয়ে বাড়ি বানালাম, ভূমিকম্প হলো, নির্মাণ ত্রুটির কারণে বাড়িটা ভেঙে পড়ে গেলে কি সরকার মারা যাবে না আমি মারা যাব? এখন আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় মানে আমি জিনিসটা বলি যে যারা নিজের পরিবারকে ভালোবাসবে তারা ভালো নির্মাণ করবে, কারণ ওই মানে বিল্ডিংয়ে তো আপনার পরিবার থাকবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকার মতো শহরের অঞ্চলগুলোতে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী কি প্রস্তুতি বা পরিকল্পনা হওয়া উচিত? দোয়া করেন আল্লাহর কাছে যে যাতে না হয়। পত্রিকার রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকা শহরের 30-50% ইমারত থাকবে না। এটা ভয়ঙ্কর একটা, দেখুন আমাদের মতো দেশে উদ্ধারকর্মীরা 4 বছরেও এই উদ্ধার আপনার বিভিন্ন দেশে আমরা যে বড় বড় ভূমিকম্পগুলি দিই, ফিলিপিনে দেখি, আমরা টার্কিতে দেখলাম 2-3 বছর আগে, এই ধরনের কিছু যদি হয় আমাদের পক্ষে এটাকে উদ্ধার করাও সম্ভব না, যে জায়গা থেকে যাই বলুক না কেন। আমাদের ওই রকম নিরাপত্তা কর্মী নেই, আমাদের ওই রকম আপনার ড্রেজার নেই যেগুলো দিয়ে আমরা রাস্তাটাকে ক্লিয়ার করতে পারবো, আমাদের নেই, এটা স্বীকার করতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই নগর পরিকল্পনায় আমরা প্রস্তুত না। আর আমাদের যে প্রস্তুতি ভূমিকম্পের জন্য, এটা আমি মনে করি শিক্ষণীয় বিষয় থেকে হতে হবে। কেউ একজন মিডিয়া থেকে কোনো এক ডাইরেক্টর হয়তো এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করতে হবে যে আপনি দেখবেন সিগারেটের বিজ্ঞাপনে বিকট একটা ছবি দেওয়া থাকে, তারপরও মানুষ খায়। কিন্তু এখানে ভূমিকম্পটাকে আসলে যে একটা মানুষের আপনার ছেলে মেয়ে নিজেও মারা যেতে পারে, এই অ্যাওয়ারনেসটা যদি আমরা দেশব্যাপী 20 কোটি মানুষকে যদি আমরা জানাতে পারি, তাইলে আমি মনে করি এটা সম্ভব। প্রস্তুতির ক্ষেত্রে আমি মনে করি সরকারের কাগজে কলমে অনেক প্রস্তুতি আছে, বিভিন্ন সংস্থাগুলো, আমাদের ফায়ার সার্ভিস খুব অ্যাক্টিভ, আমরা সব পুলিশ আমাদের অ্যাক্টিভ, নিরাপত্তা কর্মী আমাদের অ্যাক্টিভ এবং পর্যাপ্ত পরিমাণে আছে। কিন্তু তাদের কতটুকু ভূমিকম্পের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে কতটুকু আপনার রেডি করা হচ্ছে। দেখুন ভূমিকম্পের সময় সবচেয়ে বড় যে জিনিসটা এটা হচ্ছে যে আপনি নিজেকে নিজে কাম রাখা। ভূমিকম্পে আপনি কিছু করতে পারবেন না, এটা হচ্ছে ওই সময়টাতে 1 মিনিট 30 সেকেন্ড, এটা কিন্তু খুব বেশি সময়ের জন্য হয় না। তো এই সময়টাতে নিজেকে কিভাবে কাম রাখবে, নিজেকে কিভাবে কোন জায়গাটাতে প্লেসমেন্ট করে, আপনি 20 তলায় আছেন আর আপনি নিচতলায় আছেন, কোন জায়গাটাতে আপনাকে যেতে হবে, কোন জায়গাটাতে আপনি কম্পারেটিভলি সেফ, এই জিনিসগুলো কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়। আমি মনে করি সরকার এবং মিডিয়া সবাই মিলে এই 20 কোটি মানুষকে কিন্তু অ্যাওয়ার করতে হবে। এবং অবভিয়াসলি আমাদের যেই প্রস্তুতি, নগরায়নের যেই নীতিমালা, সেই নীতিমালার দিকে আমি মনে করি সরকারকে এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে সতর্ক হতে হবে এবং এর যেই দুর্নীতি, স্ট্রেট ফরওয়ার্ড কথা, এটাকে কমাতে হবে। এই ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটলে নির্মাণ শ্রমিকদের যে ক্ষতিপূরণ বা বীমার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থার কি কোনো আমাদের বাংলাদেশে কার্যকর আছে কিনা? দেখুন আইনে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে অনেক কিছুই আছে। এখন আপনি একটা জীবনের তো প্রাইস দিতে পারবেন না। আপনি হতে পারে সে একটা নর্মাল জেনারেল লেবার, একটা জেনারেল লেবারের কাছে আমার যেই গুরুত্ব আমার মায়ের কাছে জেনারেল লেবার, যে আমি ইঞ্জিনিয়ার আর লেবার, ডিফারেন্স তো হতে পারে না। জীবনের কোনো মূল্য হয় না। তো যেহেতু জীবনের কোনো মূল্য হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি কনস্ট্রাকশন সেফটির ক্ষেত্রে সরকারকে আরও বেশি নজরদারি করতে হবে। আমাদের দেশের এনজিওগুলো, দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের এনজিওগুলো কিন্তু অসংখ্য পয়সা পায়, তো কিন্তু তাদের অ্যাওয়ারনেসটা কিন্তু আপনি মিডিয়া বা ফেসবুক বা আপনার সভা সেমিনারে থাকে। প্র্যাকটিক্যালিটি নেওয়ার জন্য আমি মনে করি এখনকার সরকার যারা আছেন তারা অনেক বেশি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী অনেক দিন বিদেশে থেকেছেন, তো উনি দেখেছেন যে উনি যেই দেশে থেকেছেন আমিও কিন্তু ওই দেশেই বসবাস করি, উনি কিন্তু নিজে দেখেছেন যে কনস্ট্রাকশনের নিরাপত্তাটা কিভাবে আপনার মানে কন্ট্রোল করা হয়। তো এখন উনি আছেন, ভবিষ্যতেও যারা আসবেন তাদেরকে কিন্তু কনস্ট্রাকশন কর্মীদের, একটা দেশের উন্নয়নে কনস্ট্রাকশন ছাড়া আপনি কল্পনা করতে পারবেন না ইকোনমি, আর এটা 40 বিলিয়ন প্লাস এভরি ইয়ার।
আমাদের ফরেন রেমিটেন্সও কিন্তু অলমোস্ট মানে 25 থেকে 30 বিলিয়ন। তো এটা ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি আমাদের জন্য। জি, অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আশা করছি দর্শকরা অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। শুভকামনা রইল আপনার জন্য এবং অবশ্যই আমরা চাই যেন এই ধরনের দুর্ঘটনায় যেন না ঘটে। আল্লাহ মাফ করুক আমাদের সকলকেই। কখনো যেন এরকম না হয়। যদিও আমাদের পূর্ব প্রস্তুতি থাকাটা অনেক দরকার এবং আগামীতে হয়তো আমরা সেটা নিয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে আরও সুন্দরভাবে থাকতে পারবো। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।